আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। সরকারের কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টায় লিপ্ত, এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, ষড়যন্ত্র করে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। আর ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনকে দায়ী করে আসছে বিএনপি। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দিয়ে তাদের দোসর বানানোর অপচেষ্টা হচ্ছে, অথচ স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে বিএনপি। ওরা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। রাজনীতিতে বিভেদ বাড়তে থাকলে গণতন্ত্র ফেরানো কঠিন হয়ে পড়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অহেতুক বিতর্ক বিভেদকে বাড়িয়ে দেয়। এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। সবাইকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এছাড়া দীর্ঘ 53 বছরে প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হতে হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার, স্বপন সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। সেই প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর করে কাঁপবে না। আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগ 2 কোটি ভুয়া ভোটার করেছিলেন জানিয়ে হালনাগাদের পরিবর্তে ভোটার তালিকা করার দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের চকবাজারে বংশাল জোনের ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে বার্ষিক পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যাসিবাদ সমর্থন না করলে দেশের কেউ নিরাপদ ছিল না উল্লেখ করে জুলুমবাজদের ক্ষমা নেই বলে জানান রফিকুল ইসলাম। শুধু গণহত্যাকারী নয়, দেশবাসীর উপর জুলুম করা আওয়ামী লীগ ক্যাডার, সন্ত্রাসী ও হেলমেট বাহিনীর সদস্যদের খুঁজে বিচারের আওতায় আনতেও সরকারের প্রতি আহ্বান জানান এ জামায়াত নেতা। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে নির্বাচন কমিশন। কাজে আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না।
লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসার পর শুক্রবার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালে ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়া হলেও লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে বলে জানান জাহিদ হোসেন। এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। যদি এভাবে অব্যাহত রাখে, আমরা ওনার মানুষের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি। জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা না জেনে নির্বাচনে যেতে পারি না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে আ কনভারসেশন উইথ মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে জানানো হবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব। আপনারা গণ অভ্যুত্থান বিপ্লবের কথা শোনেন, তা এসেছে তারুণদের কাছ থেকে, অস্ত্রের সামনে নিজেদের বিলিয়ে দিল, কোনো অবস্থাতেই পথ ছেড়ে গেল না, তখন থেকেই তা হয়ে গেল অপ্রতিরোধ্য। কিভাবে সরকার প্রধান হলেন আর কিভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটানো হলো এবং ছাত্র জনতার ভয়হীন আন্দোলন ও আত্মত্যাগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। অনেক হত্যাকাণ্ডের পর একটা সরকার গঠিত হয়েছে। দায়িত্ব নিয়ে যখন অর্থনীতির চাকা চালাতে গেলাম তখন দেখলাম সব ধ্বংস হয়ে গেছে। অনেক বড় অঙ্কের টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। $17 বিলিয়ন শুধু ব্যাংক থেকেই পাচার হয়েছে। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে 3টি নির্বাচন হয়েছে, সবগুলো ভুয়া নির্বাচন ছিল, কেউ ভোট দেয়নি। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে শুধু সেগুলোই বাস্তবায়ন করা হবে। সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতেই জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি, সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু যদি জনগণ বলে না আমরা বড় পরিসরে সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও 6 মাস। সেক্ষেত্রে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026 সালের মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। সেভাবেই আমরা এগোচ্ছি। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করেন প্রধান উপদেষ্টা। এছাড়া ভোটারের বয়স 16 হওয়া উচিত বলেও মতামত তুলে ধরেন ডক্টর ইউনূস। নাজিব ফরাইজি, RTV। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধি ছিল মিথ্যা। তিনি অভিযোগ করেছেন, শেখ হাসিনার দুর্নীতি নিয়ে বিশ্ব প্রশ্ন না করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা চলাকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দাভোসে সবাইকে দেশ চালানোর শিক্ষা দিতেন, কেউ তা প্রশ্ন করেনি। এটি ভালো বিশ্ব ব্যবস্থা নয় বলে উল্লেখ করেন তিনি। Which commanded everything. These all
13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে শিক্ষক সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জড়ো হন শিক্ষকরা। তারা বলেন, স্নাতক শেষ করার পরেও 13তম গ্রেড বহাল রাখায় শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারি অন্যান্য চাকরিজীবীরা 10ম গ্রেড পাচ্ছেন, যা শিক্ষকদের অমর্যাদার শামিল বলে দাবি করেন শিক্ষকরা। এছাড়া দ্রুত সময়ে 10ম গ্রেড বাস্তবায়ন করার দাবিও জানান তারা। দুপুর 2টার মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। 10ম গ্রেড এটা আসলে দাবি নানা কারণে, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে সম্মান। এটা সরকারের সদিচ্ছার অভাবের জন্যই হচ্ছে না। আজকের দাবি এটা আমাদের যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং প্রাসঙ্গিক দাবি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাদিয়া, আন্দোলনরত শিক্ষকরা সবশেষ কি বলছেন ও সরকারের পক্ষ থেকে তাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। নীরা, সকাল 10টায় কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন এবং তারপরে তাদের কর্মসূচি যে ছিল আন্দোলন, সেই বিভিন্ন দাবি জানাচ্ছেন তারা এখান থেকে। কিন্তু তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে 10ম গ্রেডে তাদের উন্নীত করা 13তম গ্রেড থেকে। তারা আসলে বলছেন যে তাদের যে এখন যে গ্রেড আছে সেখানে কিন্তু তারা বেসিক যে বেতনটি পান সেটি হচ্ছে 11,000 টাকা, এবং এটা যদি 10ম গ্রেডে উন্নীত করা হয় তাহলে কিন্তু তারা আসলে 16,000 টাকা তাদের বেসিক বেতন হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং তারা যে বলছে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তাদের অন্য যেসব সরকারি কর্মকর্তা আছে বা কর্মচারী আছে যারা কাজ করছে স্নাতক কমপ্লিট করা, তারা কিন্তু 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু সরকারি চাকরি করে যে শিক্ষকরা তারা কিন্তু আসলে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর, কিন্তু তারা কিন্তু সেই জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন, তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না এবং তাদের সংসারে টানাপোড়েন থেকে শুরু করে নিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অল্প বেতনের চাকরি দিয়ে আসলে তাদের সমস্যার কথাই আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা আরও অনেক আন্দোলন করেছে এর আগেও এই 10ম গ্রেডের জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা কোনো সাড়া না পাওয়ায় আজকে তারা আবারও এই শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন ধরনের তারা দাবি জানাচ্ছেন। আমি একটু শিক্ষকদের একজন সমন্বয়ক আছেন এখানে, তার সাথে একটু কথা বলতে চাই। স্যার, আপনি কি আপনারা দাবি জানাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পেয়েছেন কিনা এই পর্যন্ত? আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়েছি, আমরা সেই ভোর 5টাতে দাঁড়িয়ে আছি আমাদের সহকারী শিক্ষক 10ম গ্রেড দাবিতে। আমরা আসলে ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে আমরা লিখিতভাবে মানববন্ধনের মাধ্যমে আমরা স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারা বাংলাদেশ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে। কিন্তু এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 3-4 মাস হয়ে গেল। শুরুতেই এটা করেছি আমরা, সেপ্টেম্বর মাসে দিয়ে করেছি। তো এখন পর্যন্ত আমাদের কোনো কিছু হয়নি। আজকে যে আমরা দাঁড়িয়েছি, কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই, কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নামাজের বিরতি দিয়েছি। শিক্ষকরা আসলে আমরা এখন যমুনা অভিমুখে পদযাত্রা করবো। আমাদের দেয়ালে পিছিয়ে গেছে, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছাড়া আমাদের এই দাবি বৈষম্য পূরণ করবে না কেউ। আমাদের প্রাথমিক মন্ত্রণালয় করেনি, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো করেনি, কনসালটেশন কমিটি তো আমাদের করবেই না, ওনারা তো 12তম গ্রেডে প্রস্তাবনা খসড়া করেছেন। সুতরাং আমাদের একমাত্র আস্থার জায়গায় নোবেল বিজয়ী বীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর স্যারের কাছে আমাদের দাবিটি জানানোর জন্য আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করবো। আপনি শুনছিলেন যে তারা যদি আর কিছুক্ষণের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পায় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে তারা আসলে অগ্রসর হবেন, এমনটি জানাচ্ছেন। তো নীরা, শহীদ মিনার থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করলে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি দেশের শিক্ষা ব্যবস্থা। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া শিক্ষাক্রম আর পাঠ্যপুস্তক পরিবর্তন, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আর নানামুখী নীতিমালাকে দুষছেন শিক্ষাবিদরা। আন্তর্জাতিক শিক্ষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান শিক্ষার মান উন্নয়নে যোগ্যদের সম্পৃক্ত করা ও এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত।
যুগ আগেও দেশে সরকারি বিশ্ববিদ্যালয় ছিল ৩০টির কিছু বেশি, এখন সে সংখ্যা ৫০ ছাড়িয়েছে, আর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়িয়েছে ১০০ কোঠা। ব্যানবেইজের তথ্য বলছে ১৯৯৫ সালে দেশে মাধ্যমিক বিদ্যালয় ছিল ১২,০১২টি, এখন তা ২৫,০০০ ছুঁই। এতেই বোঝা যায় দেশে প্রাথমিক থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থার তথ্যমতে দেশে উচ্চশিক্ষার জন্য মূল্যায়ন তালিকায় এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ও বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। ২০১৯ থেকে ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮০১ থেকে ১,০০০-এর মধ্যে, আর ২০২৪ সালে বুয়েটের অবস্থান বিশ্বে ৭৭৭তম। এতেই স্পষ্ট দেশের শিক্ষা ব্যবস্থা কতটা পিছিয়ে। এ অবস্থার জন্য নীতি নির্ধারকদের উদাসীনতাকেই দায়ী করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের এ অধ্যাপক। শিক্ষার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কারিকুলাম কিভাবে বানাতে হয়, অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, প্যাডাগজিক্যাল স্কিল যে শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞানের যে বুঝবে এমন লোকদেরকে আমরা শিক্ষায় আমরা দায়িত্ব দেখিনি, পলিটিক্যাল জায়গাতেও দেখিনি, আমরা এটা ব্যুরোক্রেটসদের মধ্যেও দেখিনি। এই গ্যাপের কারণে ওনারা আসলে সত্যি করতে বুঝতেই পারছেন না যে শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং ক্ষতিটা কোথায় হচ্ছে। উন্নত বিশ্বে শিক্ষা খাতে প্রতি বছর বরাদ্দ বাড়ানো হলেও বাংলাদেশে তার বিপরীত চিত্র। পর্যাপ্ত বরাদ্দ ছাড়া গবেষণা থেকে শুরু করে মানসম্মত শিক্ষক, মানসম্মত কারিকুলাম, মানসম্মত টেক্সট বুক, প্রত্যেকটা জিনিস আপনি আনতে হলে আপনার প্রয়োজন কিন্তু অর্থ। সুতরাং এই অর্থের ভালো একটা ফ্লো যাতে থাকে এটাকে আপনাকে মেকশিওর করা লাগবে। শিক্ষায় বৈষম্য দূর করে যোগ্যদের সম্পৃক্ত করার পরামর্শ এ অধ্যাপকের। ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী বাড়ির পাশের বিদ্যালয়ে তারা পড়াশোনা করবে, এটা মেকশিওর করা। কিছু ভালো স্কুল বানিয়ে রাখেন, তথাকথিত ভালো স্কুল বানিয়ে রাখেন, তো তাহলে তো ওইদিকে ছুটবেই। আপনাকে যদি বাড়ির দোরগোড়ায় আপনি ওই ফ্যাসিলিটিটা তাকে দিতে পারেন, তাহলে কে কেন যাবে সেখানে? সেটা যাবে না। এক ধরনের যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতাটা থাকবে না তাহলে আর। শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন সবার ঐকমত, আর তা না হলে আরো অনিশ্চয়তায় নিমজ্জিত হবে জাতি গঠনের হাতিয়ার শিক্ষা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই না পৌঁছালেও টাকার বিনিময়ে তা পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেত বাজারে। এনসিটিভি বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা আর প্রিন্টার্স মালিক এ কাজে জড়িত। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় রফিকুল ইসলামের রিপোর্ট। বছরের প্রথম দিন নতুন বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসব রেওয়াজে পরিণত হলেও এবার বাস্তবতা ভিন্ন। মাস পেরিয়ে গেলেও খোদ রাজধানীর স্কুলগুলোতেই বই পৌঁছায়নি। সারা দেশের চিত্রটা একই, যা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী অভিভাবকদের। পড়ালেখা ঠিকমতো করতে পারছি না, আমাদের রেগুলার ক্লাসও হচ্ছে না। সপ্তম শ্রেণীর আমরা এখন একটা বইও পাইনি। বই ছাড়া একটু পড়াশোনা চালিয়ে যাওয়া আসলে কষ্ট ব্যাপার। বিভিন্নভাবে তারা স্ক্রিনে আসক্ত হচ্ছে, তারা ইউটিউব, টিকটক দেখছে, বাজে কুরুচির জিনিস দেখে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। স্কুলে বই না পৌঁছালেও সব ক্লাসের বিনামূল্যের পাঠ্য বই প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে। বিনামূল্যের বই চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গার্জিয়ানরা এসে বলে, বাবা এখন পাবো কোথায়? পিডিএফটা নিয়ে আসে গার্জিয়ানরা, পরে ওটা আমরা অর্ডার রেখে করে দিই। বছরের শুরুতে শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে না পেলেও ৩ থেকে ৪ হাজার টাকার বিনিময়ে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে বইগুলো। পাঠ্যসূচিতে পরিবর্তন সহ নানা কারণে সরকারের এবার বই দিতে দেরি হওয়ার সুযোগ নিয়ে একটি চক্র বিনামূল্যে বিতরণের এই বইগুলো কালোবাজারি করছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি জানেন। কিছু অসৎ প্রিন্টার তাদেরকে প্রভাবিত করে কিংবা উপঢৌকন দিয়ে বা অন্য কোনো ভাবে তাদেরকে এই চাহিদাটা বাড়িয়ে দিয়েছে এবং এই কারণে অতিরিক্ত বই এখান থেকে ছাপানোর সুযোগ হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। তাদেরকে কালো তালিকাভুক্ত করা কিংবা ১, ২, ৩, ৪ বছর জন্য তাদেরকে শাস্তির আওতায় আমাদের আনা প্রয়োজন হবে। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ৪০ কোটিরও বেশি বই ছাপা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ করা সম্ভব বলে দাবি এনসিটিভির। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। চালের বাজারে থামছেই না চালবাজি। মিনিকেট ও নাজিরশাল প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। গেল এক মাসে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। থেমে নেই মোটা ও মাঝারি চালের দামও। তবে বাজারে আলু, সবজির পাশাপাশি
দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। ক্রেতাদের অভিযোগ, নানামুখী সিন্ডিকেটের কারণেই বাজার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমদানি শুল্ক প্রত্যাহার সহ সরকারের নানামুখী পদক্ষেপের মধ্যেই অস্থির চালের বাজার। চিকন চাল গত 1 মাসে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, আর মোটা চাল দাম বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 58 টাকায়। অব্যাহত মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। মোটা চাল আমার কাছে নাই, চিকন যেগুলো আছে এগুলো সব বাড়তি আছে। এখন মনে করেন ওই বাইরেতে চাল যেগুলো আসবে এটা এই সপ্তাহ বুঝা যাবে, আমরা চাল কিনতে যাওয়ার পরে কতটুকু কমলো। এখন ওই মিনিকেট বেচতে আছে 80 টাকা ভালোটা, আর নাজির চাল বেচতে আছে 80-85 টাকা। চালের দাম অনেক বেড়ে গেছে, এটা সত্য। কারণ যে চাল 25 কেজি নিতাম আমরা 1800 টাকা, 1750 টাকা, এটা এখন 2200 টাকা। গেল কয়েকদিনে বাজারে সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেল। এর পেছনে দাম বাড়ানোর কারসাজি দেখছেন খুচরা ব্যবসায়ীরা। তো দেখা যাচ্ছে আমাদের দরকার দৈনিক 10 কারণ, দিতেছে 3 কারণ, 4 কারণ, 5 কারণ, এভাবেই 5টা 6টা কোম্পানি, 4-5টা কোম্পানি সরবরাহ বন্ধ একদম। ওই যে তেল এখন নাই, কদিন পরে রোজা আইব, বাধ্যতামূলক বেশি দাম হইলো কিন্তু হইব। সবচেয়ে দামই বেশি, চালের দাম বস্তা প্রতি 500 টাকা বেড়ে আছে, তেলের 200 টাকা লিটার। বাজারে স্বস্তি কেবল শীতকালীন সবজিতে, কমেছে সব ধরনের মুরগির দামও। যদি মধ্যস্বত্বভোগী, ভুক্তভোগী যারা ব্যাপারী ফারিয়া দালাল আছে এদের কাছ থেকে যদি মুক্ত করতে পারেন, সরকার যদি সঠিক পন্থা অবলম্বন করে তাহলে সম্ভব। আজকে সোনালী চলতেছে 320 আর ব্রয়লার চলতেছে 190। গত সপ্তাহ ছিল ব্রয়লার ছিল 200, সোনালী ছিল 30-40, 300। রমজানকে সামনে রেখে নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি বাতিলের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত বৃহস্পতিবার এই রায় দেয়। এর আগে 18টি রাজ্যে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। রায় বিচারক বলেন, ট্রাম্পের এই আদেশ সংবিধানের 14th সংশোধনীর বিরোধী, যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো সকলকে নাগরিকের অধিকার দেয়। এছাড়াও রায় নির্বাহী এ আদেশ বাস্তবায়নের আইনি প্রয়োগকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব সহ বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নেয় ট্রাম্প। ট্রাম্পের এই রায় সাংবিধানিক অধিকারকে খর্ব করে বলে মনে করে আদালত। এবার খেলার খবর। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে মোহামেডান, বসুন্ধরা ও রহমতগঞ্জ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরের পুল ইয়ং ম্যানস ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। 8 ম্যাচে শতভাগ জয় নিয়ে তালিকার শীর্ষে সাদা কালো জার্সিধারীরা। জয়ের ছন্দ ধরে রেখে নিজেদের অবস্থা অক্ষুণ্ণ রাখতে চায় মোহামেডান। সমান ম্যাচে মাত্র 2 জয় নিয়ে তালিকার নিচের সারিতে ফকিরের পুল। মোহামেডানকে হারের স্বাদ দিয়ে আসরে 3য় জয়ের স্বাদ পেতে চায় ক্লাবটি। দুপুর 2:45টায় শুরু হবে ম্যাচটি। একই সময় ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস ও পুলিশ FC লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। শুরু হয়েছে 3 দিনব্যাপী 10ম শাহ সিমেন্ট AKS কাপ গলফ টুর্নামেন্ট 2025। সকালে কুর্মিটুলা গলফ কোর্সে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত টুর্নামেন্টে কুর্মিটুলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য ছাড়াও দেশের সকল গলফ ক্লাবের প্রায় 650 জন গলফার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুর্মিটুলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী সহ বাংলাদেশ নৌবাহিনী ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।